হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের পেজ নাম্বার 91-এর যে ইংরেজির প্রশ্নটা আছে সেটা আমি ডিসকাস করব আর সলিউশন করব। সো লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথমে যে সিনটা আছে তোমরা পড়ে বুঝতে পারবে এটা কোথা থেকে দেওয়া হয়েছে। ফাদার্স হেল্প, ফাদার্স হেল্প থেকে দেওয়া হয়েছে। সবাই পড়েছো তোমরা? সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। দেখো, প্রথমে কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমের প্রশ্নটা আছে, স্বামী ফেল্ট হিমসেলফ টু বি। স্বামীর কি অনুভূতি হচ্ছিল নিজেকে নিয়ে? দ্য বেস্ট বয়, আ গুড বয়, আ মিজারেবল বয়, দ্য ওয়ার্স্ট বয়। দেখো, প্রথমেই আছে আমাদের এখানে, তোমরা জানো। দেখো, দ্য স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওয়ার্স্ট বয় অন দি আর্থ। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 4। পরেরটা, স্বামী ওয়াজ নট শিওর অ্যাবাউট। স্বামী নিশ্চিত ছিল না কি নিয়ে? হিজ ডেস্টিনেশন মানে তার গন্তব্যস্থল, হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল মানে সে যে বিবরণটা দিয়েছিল স্যামুয়েলের সেটা নিয়ে, নাকি নিজেকে নিয়ে হিমসেলফ, নাকি তার বাবাকে নিয়ে হিজ ফাদার। কোনটা হবে? সেকেন্ড অপশনটা। সে যে বিবরণটা দিয়েছিল স্যামুয়েলকে নিয়ে সেটার প্রতি সে নিশ্চিত ছিল না। 3 নম্বর দেখো কি বলছে, স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর। স্বামীর কি মনে হয়েছিল? যে স্যামুয়েলের একটা বিশেষ সম্মান আছে কার প্রতি? অল হি স্টুডেন্টস, স্বামীর বাবা অর্থাৎ স্বামীর ফাদার, ব্যাক বেঞ্চার্স মানে যারা পেছনের দিকে বসে বেঞ্চে ক্লাসে, নাকি স্বামী? তাহলে আমরা জানি স্বামী। এখানে লাইনে দেওয়া আছে, দেখো দেখো স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 4। এবারে ডি এর দাগে প্রশ্নটা কি বলেছে, স্যামুয়েল হ্যাড এ ইয়েলো, কি ছিল? টুথ, ফেস, কোট, নাকি চিক? আমরা জানি কোট। নেক্সট, দ্য থট অফ স্যামুয়েল ফিল্ড স্বামী উইথ মানে স্যামুয়েলের স্যামুয়েলকে নিয়ে চিন্তা করলে স্বামীর কি কি মনে হচ্ছিল? প্লিজার, স্যাটিসফ্যাকশন, ইনডিফারেন্স, নাকি গ্রিফ? প্লিজার মানে জানো তোমরা আনন্দ বা সুখ যেটাকে বলে, স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি, ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, আর গ্রিফ মানে তোমরা জানো দুঃখ। তাহলে গ্রিফ ছিল। এখানে দেখো দেওয়া আছে, এই যে, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টাক, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তাহলে সরো আর গ্রিফ দুটোর মানেই একই। ঠিক আছে, চলো এবার নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামী কুড নট ডিসাইড, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল, স্বামী নিশ্চিত হতে পারছিল না কি নিয়ে? ইফ স্যামুয়েল কুড নট ডিসাইড অর্থাৎ নিশ্চিত হতে পারছিল না কি নিয়ে? এই যে দেখো, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেইনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে এখান থেকে আমরা লিখবো, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেইনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে এখান থেকে এইটুকুটা লিখলেই হবে। অর্থাৎ এখানে কি বলেছে দেখো, যে স্যামুয়েল কি ডিসাইড করতে পারছিল না যে স্যামুয়েল সত্যি কি এই যে অ্যালিগেশন অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে ওই চিঠিটাতে, সেটার কি আদতে কি সে কি যোগ্য, এটাই সে ডিসাইড করতে পারছিল না। তাহলে এইখান থেকে এইটুকুটা আমরা লিখলেই হবে, এটা আমি আর নতুন করে কিছু লিখছি না। পরেরটা, স্বামী ফেল্ট হি হ্যাড, স্বামী কি স্বামীর কি অনুভূতি হয়েছিল, কি মনে হয়েছিল? স্বামী ফেল্ট হি হ্যাড, এখানে দেখো ছিল যে সে কল্পনা মানে ইম্যাজিন আর যে রিয়ালিটি বাস্তবটা সেটাকে সে কিন্তু গুলিয়ে ফেলছিল। এ দেখো, হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। তাহলে আমরা এখান থেকে লিখবো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। শুধু এইটুকুটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরে কি বলেছে, স্বামী ওয়াজ ইনডিসিসিভ। ইনডিসিসিভ মানে ওই যে সিদ্ধান্ত না নেওয়াটা। স্বামী ওয়াজ ইনডিসিসিভ, সিদ্ধান্ত নিতে পারছে না। ইফ অর্থাৎ শিওর না,
এই যে এখানে দেখো কি দেওয়া আছে, এই যে শিওর, হি ওয়াজ নট এট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। তাহলে এইখানটায় আমরা লিখবো, ইফ দেওয়া আছে ইফের পর থেকে লিখবো, হ্যাঁ ইফ দেওয়া আছে, তার মানে ইফের পর থেকে আমরা লিখবো হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, এইটুকুটা আমরা লিখবো। ঠিক আছে, নতুন কিছু লিখতে হবে না, জাস্ট এই প্যাসেজের লাইনগুলো তুললেই হয়ে যাবে। এরপরে ট্রু ফলস, সামি থট দ্যাট স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন। সামি কি ভেবেছিল যে স্যামুয়েল সত্যি এই অভিযোগগুলো যেগুলো ওর বিরুদ্ধে করা হয়েছিল, ওই লেটারটা, সেটা কিনা ডিজার্ভ করে, অর্থাৎ সত্যিই সে যোগ্য ছিল। এটা কি ছিল? ফলস হবে এটা। স্যামুয়েল আদতে কি তাই? স্বামী কি মনে করতো, স্যামুয়েল কি আদতে তাই? তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেব? এই যে এখানে দেখো, এখানটা দেখো, এই জায়গাটা থেকে আমরা এত দূর পর্যন্ত দেব। স্যামুয়েল ওয়াজ নট such a bad man after all. Personally, he was much more friendly than the other teachers. Sami also felt Samuel had a special regard for him. ঠিক আছে, নেক্সট, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস সামি ফেল্ট ডিলাইটেড। মানে স্যামুয়েলের যে মুখটা, স্যামুয়েলের যে ডার্ক ফেসটা যেটা বলা হচ্ছে, সেটা যখন স্বামী মনে করছিল তখন তার কি অনুভূতি হচ্ছিল? ডিলাইটেড অর্থাৎ সে কি আনন্দিত ভোগ করছিল, মানে আনন্দিত এরকম মনে হচ্ছিল? তা তো নয়, সে দুঃখ পাচ্ছিল। এখানে দেখো লেখা আছে, দেখো এই যে, the more he thought of Samuel, the more Sami grieved for him. To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek and yellow coat filled Saminathon with sorrow. তাহলে এইখান থেকে আমরা এটা দেব সাপোর্টিং স্টেটমেন্ট, আর এটা কি হবে? এটা হয়ে যাবে ফলস। তাহলে দুটোই ফলস হয়ে গেল, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম। এরপরে পোয়েমটা দেখো, দ্য সি ফিভার থেকে দেওয়া হয়েছে, দেখো সি ফিভার থেকে দেওয়া হয়েছে পোয়েমটা। কি বলছে দেখো, আচ্ছা পোয়েম তো তোমরা সবাই পড়েছো, এখানে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা করব। দ্য কল অফ দ্য রানিং টাইড, ওই যে প্রবহমান যে জলস্রোতের কথা বলা হচ্ছে, সেটা কি ক্যান বি ইজিলি ডিনাইড, মানে তাকে কি মানে খুব সহজেই প্রত্যাখ্যান করা যাবে? ক্যানট বি ডিনাইড মানে যাকে প্রত্যাখ্যান করা যাবে না। ইজ নট এট অট অল্টারনেটিভ মানে এর কোনো বিকল্প নেই। ইজ মোস্ট ডিসকারেজিং, ডিসকারেজিং কথাটার মানে হচ্ছে যেখানে উৎসাহ নেই, এইরকম কথা বলা হচ্ছে। তাহলে কি ছিল পোয়েমের লাইনে? দেখো ক্যানট বি ডিনাইড, এটা হবে। এখানেই দেখো দেওয়া আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, যাকে কিনা প্রত্যাখ্যান করা যাবে না। তাহলে অপশন নাম্বার 2। বিয়ের দাগের প্রশ্নে কি বলেছে? দ্য পোয়েট উড লাইক টু হিয়ার, কবি কার চিৎকার শুনতে চাইছিলেন? কার কার চিৎকার? নাইটিঙ্গেল, স্কাইলার্ক, কুকু নাকি সিগাল? সিগাল হবে। এখানে সিগাল, গার্ল আছে, গার্ল মানেই সিগাল। এই যে টু দ্য গার্লস ওয়ে। ঠিক আছে, পরেরটা, দ্য পোয়েট লাইকস টু লিড আ জিপসি লাইফ। জিপসি মানে তোমরা জানো ভবঘুরে। কবি একটা ভবঘুরের মতো জীবন যাপন করতে চেয়েছিলেন। কেন? ভবঘুরেরা কি আ কেয়ারফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার, মানে কি চিন্তামুক্ত অবস্থায় তাদের লাইফটা থাকে, আর ফুল অফ অ্যাডভেঞ্চার অর্থাৎ তারা দুঃসাহসিক কোনো কাজে বেরিয়ে পড়ে বা কোনো অভিযানে তারা বেরিয়ে পড়ে, তাই জন্য নাকি ফুল অফ রেসপন্সিবিলিটিস, তাদের দায়িত্ব। ভবঘুরে যারা হয়, যারা এদিক ওদিক ঘুরতে থাকে, তাদের কি আদৌ কোনো দায়িত্ব থাকে? তাহলে সেকেন্ড অপশন তো হবে না। ফুল অফ লাক্সারি, যারা ভবঘুরে হয় তারা কি বিলাসিতা ভোগ করতে পারে? তাদের জীবন কি বিলাসবহুল হয়? এটাও হবে না। ডাল অ্যান্ড আনইন্টারেস্টিং, ডাল কথাটার মানে হচ্ছে
একঘেয়ে যেটাকে বলে, বিরক্তিকর বলা হয়। আর আনইন্টারেস্টিং মানে একবারে আকর্ষণীয় না, তাহলে এটাও হবে না। তাহলে অপশন নাম্বার এ হবে। আর কেয়ার ফ্রি লাইফ মানে চিন্তামুক্ত অবস্থায়, চিন্তামুক্ত যে জীবনযাপন সেটা। আর ফুল অফ অ্যাডভেঞ্চার অর্থাৎ এখান থেকে ওখান চলে যাচ্ছে কোনো চিন্তা ছাড়াই, সেটাই বলতে চাইছে আর কি। আর কেয়ার ফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার। এবার ডি এর দায় কি বলেছে, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক আ ওয়েটেড। ওয়েটেড মানে কি, ধারালো। ওই যে উইন্ডের কথা বলা হচ্ছে, ঢেউটার, সরি ঢেউ বলছি, ঝড় বা বাতাসের কথা বলা হচ্ছে, সেটা ধারালো কিসের মতো ছিল? সোয়ার্ড মানে তরোয়াল, অ্যারো মানে হচ্ছে তীর, স্পিয়ার মানে এটাকে বলা হয় বর্ষা বা ভালা যেটাকে বলা হয়, অর্থাৎ লম্বা কোনো একটা হাতিয়ার হয় যার সামনের দিকটা কিনা অনেকটা ধারালো থাকে, সেটা নাকি নাইফ। নাইফ পোয়েমের লাইনে দেওয়া আছে। উইন্ডটা কি রকম, এই যে ওয়ার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, অর্থাৎ ধারালো একটা ছুরির মতো। হয়ে গেল পোয়েমের প্রশ্নগুলো। এখানে ট্রু ফলস করতে হবে। দ্য পোয়েট ইজ নট গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ কবি প্রথমবারের মতো সমুদ্রে যাচ্ছে না, এটা তো ট্রু হবে। আগেইন বলতে চাই, বলা আছে না, পোয়েট এখানে বলেছে কি আগেইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেইন। আগেইন মানে কি, আবারও যেতে চাই, মানে তার মানে কি কবি আরো একবার গিয়েছিল, বা আগে একবার কেন, একের বেশিও যেতে পারে। তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেইন, এটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। এখান থেকে আমরা, আচ্ছা পুরোটাই দিয়ে দেবো এত দূর, ঠিক আছে। পরেরটাতে কি বলেছে, দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ ওয়েন দ্য জার্নি ইজ ওভার, এটা তো ফলস হবে। পোয়েটের জার্নি লং ট্রিক্স ওভার পোয়েমে দেওয়া আছে, ওটার পরে পোয়েট কি চেয়েছে, ঘুম চেয়েছে, শান্তির ঘুম চেয়েছে। আর কি, স্বপ্ন। এই যে লাস্ট লাইনে কি বলা আছে, অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, মানে একটা সুন্দর স্বপ্ন আর একটা শান্ত নিঃশব্দে ঘুমোতে চেয়েছেন, তাই না? তাহলে এটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট সেকেন্ড প্রশ্নের, ঠিক আছে। তাহলে প্রথমটা হয়ে গেল ট্রু, সেকেন্ডেরটা হয়ে গেল ফলস। এবার চলে আসি আনসিনে, ঠিক আছে। আনসিনে কি বলছে দেখি একটু, দেখো এখানে কি বলছে, মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস। জেনারাস কথাটার মানে হচ্ছে উদার, বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস, অর্থাৎ উৎস অফ ওয়াটার, রেইন ওয়াটার, রিভার, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স। মেল্টিং গ্লেসিয়ার্স অর্থাৎ যেগুলো গলে যাওয়া যে হিমবাহ, তার কথা বলা আছে, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। দেখো প্রথম লাইনে কি বলেছে, মাদার নেচার অর্থাৎ প্রকৃতি মায়ের কথা বলা হচ্ছে, যে প্রকৃতি মা আমাদের প্রতি অনেক বেশি উদার। বাই গিভিং আস সো মেনি, কিভাবে আমাদের প্রতি উদার, কারণ আমাদেরকে অনেক বেশি পরিমাণে জলের উৎস দিয়েছে, তাই না? কি কি জলের উৎস, রেইন ওয়াটার, রিভার, রেইন ওয়াটার অর্থাৎ বৃষ্টির জল, রিভার অর্থাৎ নদী, লেকস হ্রদ, মেল্টিং গ্লেসিয়াস বললাম যে গলে যাওয়া হিমবাহ সেগুলোকে মেল্টিং গ্লেসিয়াস বলে, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ জল। তাহলে এই জলের উৎসগুলো দিয়ে কি বলছে, যে প্রকৃতি মা আমাদের প্রতি অনেক বেশি উদার। আর কি বলছে, দ্য ডিমান্ড, ডিমান্ড অর্থাৎ চাহিদা, দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং, অর্থাৎ ক্রমবর্ধমান ভাবে, মানে প্রতিদিন বাড়ছে, এটা বলতে চাইছে যে জলের যে চাহিদা সেটা হচ্ছে ক্রমেই বেড়ে চলেছে। বাট দ্য সাপ্লাই অর্থাৎ তার যে সরবরাহ, ইজ ফার ফ্রম অ্যাডিকুয়েট, অর্থাৎ পর্যাপ্তের থেকে অনেক কম। ফার ফ্রম অ্যাডিকুয়েট মানে পর্যাপ্তের থেকে অনেক পরিমাণে কম, এটা বলতে চাইছে। তাহলে প্রথম দুটো লাইন আমরা বুঝতে পারলাম। এরপরে সেকেন্ড প্যারাতে কি বলছে, গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, অর্থাৎ নদীতে জলের পরিমাণ কম থাকার ফলে পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট, পাম্পিং আউট মানে হচ্ছে তুলে নেওয়া, গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজাম্পশন অর্থাৎ ব্যক্তিগত ব্যবহার যেটা সেটাকে বলছে, আর ফর ফার্মিং মানে কৃষিকাজ। দেখো সে প্রথম লাইনটাতে কি বলেছে, যে নদীতে জলের পরিমাণ কম থাকার ফলে মানুষ বাস করছে, রিসর্টিং মানে বসবাস করা, বাস করছে আর কি, টু পাম্পিং আউট মানে ওই জল তোলার জন্য, জল তুলছে, গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ জল তুলছে কিসের জন্য, ফর পার্সোনাল কনজাম্পশন অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য, আর কি ফর ফার্মিং কৃষিকাজের জন্য। এরপরে কি বলছে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার টেবল অর্থাৎ ভূগর্ভস্থ জলের যে স্তরটা, গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেলস, অর্থাৎ চিন্তাজনক বা উদ্বেগজনক একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মোরওভার তাছাড়া কি বলছে, হার্মফুল ফার্টিলাইজার্স অর্থাৎ ক্ষতিকারক যে
সার হয় যেগুলো জমিতে দেওয়া হয় ফসল ফলানোর জন্য বা ফসলের বৃদ্ধি বাড়ানোর জন্য, এই যে সেম কথাই বলেছি, ইউজ ফর গ্রোয়িং ক্রপস, অর্থাৎ ফসল ফলানোর জন্য যে ক্ষতিকর যে সারের ব্যবহার হয়, হ্যাভ কন্টামিনেটেড অর্থাৎ দূষিত, পলিউটেড করছে, দূষিত করছে গ্রাউন্ড ওয়াটার, সো দ্যাট ইন মেনি প্লেসেস ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। মানে কি বলছে দেখো, আরেকবার বলছি, যে এই চাষের জন্য, ওই ফসল ফলানোর জন্য যে ক্ষতিকর যে সার যে ব্যবহার করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ভূগর্ভস্থ জলটা অনেক বেশি পরিমাণে দূষিত হচ্ছে। আর এতটাই দূষিত হচ্ছে যে অনেক জায়গা আছে, এই যে বলছে সো দ্যাট ইন মেনি প্লেসেস, অনেক জায়গা আছে যেখানে এই জলটা কিন্তু পানীয় যোগ্য নয়, ইজ নট ফর ড্রিঙ্কিং, ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। ঠিক আছে, এরপরে কি বলছে, ইট ইজ টাইম টু ওয়েক আপ, এটা সময় হয়েছে আমাদের সচেতন হওয়ার। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ আ সোর্স অফ লাইফ। কি বলছে, প্রত্যেকটা জলের বিন্দু কিন্তু জীবনের কিন্তু উৎস, এক একটি জীবনের উৎস, এটাই বলছে। ইট ইজ হাই টাইম, এটাই সময়, উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পার্মানেন্ট। কি বলছে দেখো, আমাদের এই সময়ে বুঝতে হবে যে জলের যে উৎসগুলো আছে সেগুলো কিন্তু চিরস্থায়ী নয়, পার্মানেন্ট নয়। শীঘ্রই উই অ্যাজ দ্য ফ্যামিলি, মানে শীঘ্রই কি বলছে, উই অ্যাজ দ্য ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট আ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার। পোর্টেবল মানে হচ্ছে পানযোগ্য। কি বলছে, শীঘ্রই আমরা একটি পরিবার, একটি সমাজ অথবা এবং একটি দেশ হিসেবে, কি বলছে, উইল বি স্ট্রাগলিং মানে সংঘর্ষ করব, কিসের জন্য, টু গেট আ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার, মানে এক বিন্দু পানযোগ্য পরিষ্কার জলের জন্য কিন্তু আমরা লড়াই করব বা সংঘর্ষ করব। উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন, মানে হচ্ছে জল সংরক্ষণে আমাদেরকে ফোকাস করতে হবে, জোর দিতে হবে, নজর দিতে হবে। অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, অর্থাৎ কি বলছে, জলের যে উৎসগুলো আছে সেগুলো আমরা যে দূষিত করছি সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। ইচ ওয়ান অফ আস অলসো নিডস টু ডু আওয়ার বিট, মানে কি বলছে, আমাদের প্রত্যেককেই আমাদের যে ছোট ছোট ভূমিকা, এই যে আওয়ার বিট মানে ওই যে ছোট্ট যে ভূমিকা আছে তার কথা বলা হচ্ছে, আমাদেরকে আমাদের ওই ছোট ভূমিকা পালন করতে হবে। কিভাবে, বাই অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক, অর্থাৎ আমাদের প্লাস্টিকের ব্যবহারটা এড়াতে হবে। রিসাইক্লিং ওয়েস্ট প্রোডাক্টস, অর্থাৎ হচ্ছে বর্জ্য পদার্থের কি পুনর্ব্যবহার করতে হবে। অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন, সারাউন্ডিংস কথাটার মানে আমাদের যে আশেপাশের পরিবেশ সেটাকে সারাউন্ডিংস বলছে। তাহলে আমাদেরকে কি কি করতে হবে, আমাদের যে ভূমিকা সেটা কিভাবে পালন করতে হবে, অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিকের ব্যবহারটা আমাদেরকে এড়াতে হবে। রিসাইক্লিং ওয়েস্ট প্রোডাক্টস, অর্থাৎ বর্জ্য পদার্থের ব্যবহারটা আমাদেরকে পুনর্ব্যবহার করতে হবে। অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন, অর্থাৎ আশেপাশের যে পরিবেশ সেটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। এভরি টাউন, এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম। দেখো, ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব মানে যেটা পরিবেশের জন্য ভালো। তাহলে কি বলছে, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামে কি থাকতে হবে, একটা পরিবেশ বান্ধব গার্বেজ সর্টিং, অর্থাৎ আবর্জনাকে যেগুলোকে ভাগ করা যায়, আলাদা করা যায়, আর কি ডিসপোজাল সিস্টেম অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থা। ঠিক আছে, এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং ইয়াংস্টার্স অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার। আর কি বলছে দেখো, প্রত্যেক স্কুল এবং কলেজে কি অনুষ্ঠান শুরু করার কথা বলা হচ্ছে, চালু করার কথা বলা হচ্ছে। কি ধরনের অনুষ্ঠান, যেখানে কিনা আমরা শিক্ষা দেব, এডুকেটিং ইয়াংস্টার্স অর্থাৎ তরুণ প্রজন্ম বা কম বয়সী যারা হয় তাদেরকে আমরা কি শিক্ষা দেব, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে তার যে গুরুত্ব সেটা সম্পর্কে আমরা তাদেরকে শিক্ষা দেব। আর কি মানে প্রত্যেক স্কুল এবং কলেজে এই ধরনের অনুষ্ঠান করা উচিত, এটা বলতে চাইছি, যেখানে কিনা শিক্ষা দেবে ওই তরুণ প্রজন্ম, তরুণ বয়সী যে ছেলেমেয়েরা, কম বয়সী যারা আছে তাদেরকে এই ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ প্রাকৃতিক সম্পদের যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য। আর কি, স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, মানে বিশেষ করে জল এবং বায়ুর কথা বলা হচ্ছে। এগুলো যে অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, এগুলো কিভাবে, এগুলোর গুরুত্ব কি আছে সেগুলো আমরা কিন্তু মানে বলছি এভরি স্কুল আর কলেজে এটা কিন্তু
এই ধরনের অনুষ্ঠান চালু করতে হবে যেখানে কিনা কম বয়সী মানুষ যারা আছে, ইয়াংস্টার যারা আছে, তাদেরকে শিক্ষা দেওয়া যায়। উই হ্যাভ টু ট্রেন নিউ জেনারেশনস, মানে নতুন প্রজন্মের যারা মানুষ আছে তাদেরকে আমাদেরকে ট্রেন করতে হবে। টু অ্যাডপ্ট মানে গ্রহণ করতে হবে অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ, মানে তারা যাতে একটা পরিবেশ বান্ধব জীবন তারা যাপন করতে পারে, বাস করতে পারে, ওই রকম একটা জীবন, সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে তাদেরকে ট্রেন করতে হবে। অর্থাৎ ট্রেন করা মানে কি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাই না? তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে এখানে দেখো আনসিনটাতে কিছু নেই, আনসিনটাতে শুধুমাত্র যে জলের যে রিসোর্সগুলো হয় অর্থাৎ উৎসগুলো, সেই সম্পর্কে বলা আছে কি কি উৎস আছে। আর আর যে প্রধান যে কথাটা বলা আছে যে ভূগর্ভস্থ জল, যে জলটা কিনা আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি, পানযোগ্য হিসেবে, সেই জলটা কিভাবে কি বলবো পলিউটেড হয়ে যাচ্ছে, মানে দূষিত হয়ে যাচ্ছে, সেগুলো যাতে দূষিত না হয়। ওয়াটার কনজারভেশনের কথা বলা হচ্ছে, জল সংরক্ষণের কথা বলা হয়েছে। আর রিসাইক্লিং ওয়েস্ট প্রোডাক্টের কথা বলা হয়েছে, যাতে বর্জ্য পদার্থ যেগুলো হয় সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারো, পুনর্ব্যবহার, সেই সম্পর্কে বলা হয়েছে। আর প্রত্যেক স্কুল কলেজে কি কি থাকতে হবে এটা বলা হয়েছে, মানে কি করতে হবে, প্রোগ্রাম স্টার্ট করতে হবে যেখানে কিনা ইয়াংস্টার যারা কম বয়সী মানুষ আছে তাদেরকে এই জল এবং বায়ুর যে গুরুত্ব সেটা বোঝাতে হবে। আর কি নতুন প্রজন্মের যে মানুষজন আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব যে যাতে তারা একটা ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ, মানে পরিবেশ বান্ধব জীবন যাতে তারা বেছে নিতে পারে, সেই সম্পর্কে বলা। এইটুকুই আছে, আর কিছু নেই। আনসিনটার মধ্যে টাফ কোনো জিনিস নেই, এটা একটা সোজা আনসিন ছিল। এবারের কোশ্চেনগুলো আমরা দেখব। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার, মানে জলের চাহিদা তো দিন দিন বাড়ছে কিন্তু তার সরবরাহ কি বলছে অ্যাডিকুয়েট, মানে পর্যাপ্ত, সারপ্লাস মানে পর্যাপ্তের থেকে বেশি, ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত, আর প্লেন্টিফুল মানে অনেক পরিমাণে বেশি, প্রচুর পাওয়া যাচ্ছে। তাহলে ইনঅ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত তো নয়, সাপ্লাইটা তো পর্যাপ্ত নয়, সরবরাহ পর্যাপ্ত নয়। দুয়ের দাগের প্রশ্ন, পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট অফ গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, কেন ভূগর্ভস্থ জলটা মানুষ কেন তুলছে, ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স, মানে নদীতে কি জলের পরিমাণ কমে গিয়েছিল তার জন্য, কমছে তার জন্য, এটাই হবে। আর কি কি অপশনগুলো ছিল, স্ক্যান্টি রেইনফল মানে স্বল্প পরিমাণে বৃষ্টিপাত, ড্রাইং আপ ওয়েলস মানে কুয়ো কুয়ো যেগুলো হয় ওগুলো শুকিয়ে যাচ্ছে, নাকি মেল্টিং গ্লেসিয়ার্স অর্থাৎ হিমবাহ যেগুলো সেগুলো গলে যাচ্ছে, তাই তো নয়। ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স, দেখো এখানে দেওয়া আছে, যদি তোমরা কেউ বুঝতে না পারো, এই যে গিভেন দ্য ল্যাক অফ, এই লাইনটা, গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে, দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল অর্থাৎ ভূগর্ভস্থ জলের যে স্তরটা সেটা কি বলছে, রাইজেন মানে কি বেড়ে গেছে, ড্রপড মানে কমে গেছে, ইনক্রিজড কথাটার মানে ওই বেড়ে যাওয়া, আর রিমেইন স্টেবল অর্থাৎ মানে স্থির হয়ে আছে, তার মানে কি কমে গেছে, আমরা পড়েছিলাম কমে গেছে, ড্রপড হবে। চারের দাগের প্রশ্ন কি বলছে, গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে কি দূষিত হওয়া, কিভাবে দূষিত হচ্ছে ভূগর্ভস্থ জল, ইরিগেশন মানে চাষবাসের ফলে, হার্মফুল ফার্টিলাইজার্স সরি কনস্ট্রাকশন অফ রোডস মানে হচ্ছে রাস্তা নির্মাণের ফলে, হার্মফুল ফার্টিলাইজার্স এটাই হবে, যে ক্ষতিকর যে সার তার ব্যবহারের ফলে হচ্ছে, আর পাম্পিং আউট অফ ওয়াটার মানে ভূগর্ভস্থ জলকে তুলে নেওয়া হচ্ছে। কিভাবে দূষিত হচ্ছে, হার্মফুল ফার্টিলাইজার্স অর্থাৎ ক্ষতিকর যে সার আমরা কৃষিকাজে ব্যবহার করি চাষের জমিতে, তার ফলে ভূগর্ভস্থ জলটা পলিউটেড হচ্ছে অর্থাৎ দূষিত হচ্ছে। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর বলছে এটাই সময় আমাদের বুঝে নিতে হবে যে জলের যে উৎসগুলো সেগুলো কি পার্মানেন্ট মানে স্থায়ী, চিরস্থায়ী, পোর্টেবল মানে কি পানীয় যোগ্য, ইমপারমানেন্ট মানে অস্থায়ী, আর অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে, ওটা বলতে চাইছে। তাহলে ইমপারমানেন্ট স্থায়ী তো নয়, পানীয় জলের যে উৎসগুলো আছে সেগুলো তো স্থানীয় নয়, সরি স্থানীয় বলছি, চিরস্থায়ী নয়, ইমপারমানেন্ট। 6 দাগে কি বলছে, ইচ ওয়ান অফ আস মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ, আমাদের প্রত্যেকে মানে কিসের ব্যবহারটা এড়িয়ে যেতে হবে, সেখানে ছিল প্লাস্টিক, আর বাকি অপশনগুলো কি দেওয়া আছে, একটা দেওয়া আছে কপার অর্থাৎ তামা, পেপার মানে কাগজ, জুট মানে হচ্ছে পাট, তাহলে ওখানে ছিল প্লাস্টিক। এবার ট্রু আর ফলস, পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং গ্রাউন্ড ওয়াটার ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, মানে কি বলছে দেখো, মানুষেরা
ওই ভূগর্ভস্থ জলটা তুলছে কিসের জন্য? কনস্ট্রাকশন মানে নির্মাণ কাজে ব্যবহারের জন্য? তা তো ছিল না। পার্সোনাল কনজাম্পশন, তাহলে এটা হবে ফলস। পার্সোনাল কনজাম্পশন অ্যান্ড ফার্মিং এটা দেওয়া ছিল, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? এই যে এই লাইনটাই দেব, গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, এখান থেকে আমরা দেবো এই ফার্মিং, তাহলে এটা প্রথম প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। পরেরটা কি বলেছে দেখি, ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ আ সোর্স অফ লাইফ, এটা তো ট্রু হবে, কারণ ওখানে ছিল কি, সুন উই উইল রিয়েলাইজ দ্যাট এভরি ড্রপ অফ ওয়াটার ইজ আ সোর্স অফ লাইফ, এরকম কিছু একটা ছিল। এই যে ইট ইজ টাইম টু ওয়েক আপ, আজ এভরি ড্রপ অফ ওয়াটার ইজ আ সোর্স অফ লাইফ, তাহলে এইটুকুটা আমরা দিয়ে দেবো, এটা হয়ে যাবে 2 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। সুন ইট উইল বি ইজি ফর আস টু গেট ক্লিন পোর্টেবল ওয়াটার, ফলস হবে, মানে শীঘ্রই কি বলছে, আমাদের কাছে এটা অনেক সহজ হয়ে যাবে পাওয়াটা। কি পাওয়াটা? ক্লিন পোর্টেবল ওয়াটার, মানে পানীয়যোগ্য পরিষ্কার যে জল সেটা পাওয়াটা নাকি শীঘ্রই খুব সহজ হয়ে যাবে, তাই তো হবে না, এটা ফলস হবে। এখানে এই যে soon we as a family, society and nation will be struggling to get a drop of clean potable water, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কি বলেছে, প্রশ্নের উত্তর করতে হবে, হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারাস টু আস, মাদার নেচার অর্থাৎ প্রকৃতি মা আমাদের প্রতি কিভাবে উদার, কিভাবে উদার, তাহলে কিভাবে উদার? বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার লাইক রেইন ওয়াটার, রিভার, লেকস, আর কি মেল্টিং গ্লেশিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, তাই না? তাহলে আমরা কি লিখবো, মাদার নেচার হ্যাজ বিন জেনারাস টু আস, মাদার নেচার has been generous to us by, আচ্ছা, জেনারাস টু আস এইটুকুটা আমরা প্রথমে লিখব, তারপরে এই লাইনটা তুলে দেব, by giving us, by giving us so many resources of water, rain water, river, lakes, melting glaciers, ground or and ground water, এইটুকুটা আমরা যদি লিখে দিই এখান থেকে, ওইটার সাথে ওটার পরে যদি আমরা এটা অ্যাড করতে পারি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি চাও এই অপশনগুলো না দিলেও হবে, রেইন ওয়াটার, রিভার, লেকস, মেল্টিং গ্লেশিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, এগুলো না দিলেও হবে, তোমরা যদি শুধু ওইটুকুটাও লেখো, বাই গিভিং আস মেনি রিসোর্সেস অফ ওয়াটার, এটুকুটা লিখলেও হবে। পরেরটা, হোয়াট শুড বি আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার, তাহলে কি লিখবো আমরা, মানে কি বলছে, প্রশ্নটা কি বলেছে, যে আমাদের তৎক্ষণাৎ যে গুরুত্ব বা জোর দিতে হবে জলকে নিয়ে, সেটা কি, মানে কোন জিনিসটাকে নিয়ে আমাদের তৎক্ষণাৎ গুরুত্ব দেওয়া উচিত? কি বলছে দেখো, তৎক্ষণাৎ গুরুত্ব আমাদের দেওয়া উচিত যে আমাদের ওয়াটার কনজারভেশন, অর্থাৎ জলের যে সংরক্ষণ, আর জল যাতে দূষিত না হয়, স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, এই যে দুটো যে দুটো যে কারণ বলে দেওয়া হয়েছে, এই দুটো কারণকে আমাদের লিখতে হবে। তাহলে আমরা এই প্রশ্নটা কিভাবে লিখবো, আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার, এখান থেকে আমরা এটা পুরো লিখবো, আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার, এটা প্রথমে লিখবো, তারপরে আমরা লিখবো শুড বি on water conservation and stopping water pollution।
ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা প্রশ্নটার উত্তর? প্রথমে আমরা লিখবো আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার শুড বি অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপিং ওয়াটার পলিউশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট শুড এভরি টাউন অ্যান্ড এভরি ভিলেজ হ্যাভ টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন? অর্থাৎ প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা গ্রামেই কি থাকতে হবে যাতে আশেপাশের যে পরিবেশটা সেটা কিন্তু পরিষ্কার থাকে। তাহলে কি থাকতে হবে? ওখানে ছিল যে গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম। দেখো এভরি টাউন, এই লাইনটা পুরোটা আমরা তুলে দেব এখান থেকে, এভরি টাউন এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম। ব্যাস এইটুকুটা যদি আমরা পুরোপুরি লিখে দিতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটা লিখে নিবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা, হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট? তাহলে আমরা এখান থেকে লিখব এভরি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এটা আমি লিখে দিই। তাহলে এটার আমরা উত্তর লিখছি এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট programs to educate youngsters about the importance of natural resources, especially water and air। ঠিক আছে, দেখো কি লিখলাম, every school and college should initiate programs to educate youngsters about the importance of natural resources, especially water and air। ঠিক আছে, হয়ে গেল আনসিন। এবারে চলে আসি গ্রামারে। দেখো গ্রামারে প্রথমে কি আছে, আর্টিকেল আর প্রিপোজিশন। কি বলছে, অল ড্যাশ গার্লস, all the girls of this village have promised to, আচ্ছা এটার অ্যান্সারটা আমি নিচে লিখছি, of this village have promised to fight against the curse। against, কার্স মানে কি, অভিশাপ। তাহলে অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হচ্ছে, ফাইট against the curse of child marriage, মানে শিশু বিবাহ, বাল্য বিবাহর বিরুদ্ধে। বাল্য বিবাহ এটাকে যে এক ধরনের অভিশাপ হিসেবে ধরা হচ্ছে, তার এগেনস্টে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, এটা বলা হচ্ছে। মানে অল দ্য গার্লস অফ দিস ভিলেজ, অর্থাৎ এই গ্রামের প্রত্যেকটি মেয়ে কি করেছে, প্রমিস করেছে, কথা দিয়েছে, কিসের জন্য, টু ফাইট আগেইনস্ট দ্য কার্স, অর্থাৎ লড়াই করবে এই যে অভিশাপটা, চাইল্ড ম্যারেজের যে অভিশাপ, অর্থাৎ বাল্যবিবাহের যে অভিশাপ, এর বিরুদ্ধে। ডু হ্যাজ ডাইরেক্টেড, সি সেইড টু মি, আর ইউ ওয়েল?
রিরাইট ইউজিং ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তোমরা বুঝতে পারছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবার ইয়েস নো কোশ্চেন, যেহেতু আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, মানে এখানে কি ইয়েস নো কোশ্চেন আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? সি আস্কড মি, কি হবে? শি আস্কড মি। ইয়েস নো কোশ্চেন থাকলে কি করতে হয়? ইফ বা ওয়েদার, তাহলে ইফ এখানে বসবে। ইফ ইউ বলতে এখানে আমাকে বলা বলা হচ্ছে, তাহলে ইফ আই ওয়াজ হয়ে যাবে, আরটা হয়ে যাবে ওয়াজ। ইফ আই ওয়াজ ওয়েল, হয়ে গেছে। সেকেন্ডে কি বলেছে? হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, রিরাইট দ্য সেন্টেন্স বাই রিমুভিং টু টু, অর্থাৎ টি ডাবল আর টু, এটাকে রিমুভ করতে হবে। তাহলে এরকম যদি থাকে টি ডবল ও টু, আর এখানে যদি টু থাকে, তাহলে এটা আমরা কি করি? সো দ্যাট দিয়ে করি, তাই না? তাহলে আমরা কি করব? হি ইজ সো শর্ট, so short that he cannot reach the fruit of the tree, fruit of the tree, হলো। I know the man, change the voice, I know the man, খুব ইজি ভয়েস চেঞ্জ আছে। কি হবে এটা? the man is known to me, the man is known to me। এর চেয়ে সহজ ভয়েস চেঞ্জ কিন্তু আর হয় না। তারপর একটা কি আছে? চেঞ্জ দ্য ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ আছে। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, কম্পারিজন ডিগ্রি অর্থাৎ মানে কম্পারেটিভ ডিগ্রিতে যেতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি, এখানে অ্যাডজেক্টিভটা কি আছে? টলেস্ট আছে, তাই না? তার মানে এটা সুপারলেটিভে আছে। তাহলে টলেস্ট যদি সুপারলেটিভে হয়, তাহলে কম্পারেটিভে কি হয়? টলার হয়ে যাবে। তাহলে টলার দেন দিয়ে করতে হবে। তাহলে আমি এটা করতে পারি, হি ইজ taller than any other boy in the class। খুব সোজা ডিগ্রি চেঞ্জ, হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, এরপরে ফ্রেজাল ভার্ব দিয়ে করতে হবে। প্রথমে আছে হাউ কুড ইউ টলারেট, তাহলে টলারেট থাকলে কি হয়? টলারেট মানে কি? সহ্য করা, তাহলে এটা হয়ে যাবে বিয়ার উইথ, এটা হয়ে যাবে বিয়ার উইথ। আচ্ছা, এখানে আমি লিখছি, এক নম্বরটা হয়ে যাবে বিয়ার উইথ। দু নম্বরে কি আছে? দু নম্বরে আছে কন্টিনিউড, কন্টিনিউ মানে এখানে কি হয়ে যাবে? কিপ অন, কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে এটা হয়ে যাবে কেপ্ট অন, কেপ্ট অন। পরেরটা দ্য বয় রিজেম্বলস, রিজেম্বলস মানে কি? বারবার এটা আমরা পাচ্ছি, টেক্স আফটার হবে, টেক আছে, তাহলে এটা হয়ে যাবে তিন নম্বরটা টেক্স আফটার, টেক্স আফটার। আর লাস্ট চার নম্বরে কি আছে? ডায়েড আছে, ডায়েড মানে কি? পাস্ট অ্যাওয়ে, পাস হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে। আর প্রথমেরটা ছিল বিয়ার উইথ, তাহলে এটা হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে, হয়ে গেল। এবারে আনসিনের যে ওয়ার্ডগুলো ছিল, কিছু কিছু ওয়ার্ড এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে। প্রথমেরটা কি আছে? কাইন্ড, কাইন্ড মানে কি? দয়ালু, উদার, সেখানে ছিল জেনারাস, প্রথম লাইনেই ছিল জেনারাস, মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস, এরকম কিছু একটা ছিল। ডিস্টার্বিং, ডিস্টার্বিং মানে কি? মানে বিপদ, চিন্তাজনক এটা বলতে পারো। ডিস্টার্বিং মানে তুমি চিন্তা মুক্ত অবস্থায় থাকতে পারছো না, তাহলে ওখানে ছিল অ্যালার্মিং, অ্যালার্মিং।
পরেরটা পলিউটেড, ওখানে ছিল কন্টামিনেটেড। কন্টামিনেটেড মানে কি? দূষিত। আর কি? প্রসেস অফ গেটিং রিড অফ সামথিং, মানে কোনো কিছুর হাত থেকে যদি আমাদের রেহাই পেতে হয়, তাহলে ওখানে কি ছিল? ডিসপোজাল ছিল। ডিসপোজাল। প্রত্যেকটা ওয়ার্ড আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। এখানে দেখো ডিসপোজাল, শেষেরটা আমরা পেলাম এখানে। আর কি আছে? এখানে ছিল পলিউটিং, সরি সরি সরি, পলিউটিং হবে না, কন্টামিনেটেড ছিল। এই যে কন্টামিনেটেড, কন্টামিনেটেড। আচ্ছা, আর কি ছিল? জেনারাস, এখানে আছে। আর একটা ছিল, আর একটা কি ছিল? অ্যালার্মিং। অ্যালার্মিং। ঠিক আছে, নেক্সট। এবার রাইটিং। দেখো রাইটিং এ কি দেওয়া আছে প্রথমে। প্রথমে কি দেওয়া আছে? রাইট আ স্টোরি, একটা স্টোরি রাইটিং করতে হবে, হিন্ট গুলো দিয়ে দেওয়া আছে। কি কি হিন্ট দেওয়া আছে দেখি। Three children collecting green mangoes near railway track. One sees a crack on rails. Rails. Here's a train. দেখো এখানে কি বলেছে। বলছে যে তিনটে বাচ্চা শিশু, তারা কিনা কালেক্ট করছিল, কুড়াচ্ছিল। কি কুড়াচ্ছিল? গ্রিন ম্যাঙ্গোস, কাঁচা আম। নিয়ার রেলওয়ে ট্র্যাক, অর্থাৎ রেল লাইনের ধারে তারা কিনা কাঁচা আম কুড়োচ্ছিল। ওয়ান সিজ দ্য ক্র্যাক অন রেলস, অর্থাৎ রেল লাইনে ফাটল দেখতে পেয়েছিল। তাদের মধ্যে একজন হিয়ার্স আ ট্রেন কামিং, শুনতে পেল কি? যে ট্রেন আসছে। সেন্সেস ডেঞ্জার, উপলব্ধি করতে পারলো যে বিপদ ঘনিয়ে আসছে। টিয়ার্স হিজ রেড শার্ট ইন্টু থ্রি পিসেস, তার যে লাল জামাটা ছিল সেটাকে ছিঁড়ে ফেললো, তিন টুকরো করলো। ওয়েভস লাইক ফ্ল্যাগস, অর্থাৎ পতাকার মতো সেটাকে নাড়া দিচ্ছিল। আর কি? ড্রাইভার স্টপস, ড্রাইভার দাঁড় করালো ট্রেনকে। অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডেড, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে সেটাকে এড়ানো গেল, অ্যাক্সিডেন্ট এড়ানো গেল। চিলড্রেন রিওয়ার্ডেড, অর্থাৎ বাচ্চাগুলোকে কি পুরস্কার দেওয়া হলো। তাহলে সেম পয়েন্ট আমরা ইউজ করে করে আমি এখানে লিখে দিচ্ছি। এটা আমি আর নতুন করে কিছু বলছি না, ঠিক আছে? তোমরা পড়লেই বুঝতে পারবে অনেক ইজিলি। এটা আমি লিখে দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট। তোমরা এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা খাতায় তুলতে পারো। এখানে মোরাল আমি দিয়ে দিয়েছি, কারেজ অ্যান্ড ইন্টেলিজেন্স ক্যান প্রিভেন্ট ডিজাস্টার্স, অর্থাৎ যদি তোমার সাহস থাকে আর বুদ্ধি যদি থাকে, সেটা কি বড়সড় কোনো ক্ষতির হাত থেকে কিন্তু, ধ্বংসের হাত থেকে কিন্তু তোমাকে বাঁচাতে পারবে। ঠিক আছে, তাহলে এই পুরোটা তোমরা স্ক্রিনশট বা খাতায় তুলে নাও। পরেরটা কি আছে দেখি। নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে অন দি আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট, অর্থাৎ লোকাল যে মার্কেট আছে সেই মার্কেটে একটা আগুন লেগে গেছে। তো সেটা নিয়ে একটা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। আর রিপোর্ট লেখা মানে তোমরা রিপোর্ট আর স্টোরি এই দুটো তোমরা যখন লিখবে তখন অলওয়েজ পাস্ট টেন্স ইউজ করবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি ফায়ার ব্রেকস আউট ইন মার্কেট প্লেস, এটা তোমরা হেডিং দিবে বাই স্টাফ রিপোর্টার। এখানে আমি হুম তোমরা এখানে প্লেসটা দিবে, কোন জায়গায় হয়েছে, আর এখানে ডেটটা নিজের মতো তোমরা লিখবে। ঠিক। আচ্ছা, এখানে তোমাদের রিপোর্টটা তাহলে একটু বলে দিই। আ মেজর ফায়ার ব্রোক আউট অ্যাট দ্য সেন্ট্রাল মার্কেট ইয়েস্টারডে আফটারনুন, অর্থাৎ গতকাল বিকেলবেলা বা দুপুরবেলা কি হয়েছে? সেন্ট্রাল মার্কেটে একটা কিন্তু বড়সড় আগুন লেগে গিয়েছিল। ক্রিয়েটিং প্যানিক অ্যামাং শপকিপার্স অ্যান্ড কাস্টমার্স, অর্থাৎ দোকানের যারা মালিক তারা এবং যারা দোকানের যারা ক্রেতা, যারা কিনতে এসছে,
তাদের মধ্যে কি একটা কিন্তু প্যানিক অর্থাৎ উদ্বেগের কারণ কিন্তু হয়ে দাঁড়িয়েছিল, উদ্বেগ ছড়িয়েছিল, ভয়ের আর কি। দ্য ফায়ার ইজ সাসপেক্টেড টু হ্যাভ স্টার্টেড ফ্রম এন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। কি সন্দেহ করা হচ্ছে যে একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট অর্থাৎ বিদ্যুতের যে শর্ট সার্কিট হয় না, সেখান থেকে বলেছে এটা শুরু হয়েছে ইন ওয়ান অফ দ্য শপস, মানে কোনো এক দোকানের ভেতর থেকে যে বিদ্যুতের যে শর্ট সার্কিট হয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে আগুনটা ছড়িয়েছে। উইদিন মিনিটস, মিনিটের মধ্যে ফ্লেম স্প্রেড টু নিয়ার বাই স্টলস মেড অফ ব্যাম্বু অ্যান্ড ট্যারপোলিন। কি বলছে কিছুক্ষণের মধ্যে মানে মিনিটের মধ্যেই আগুন আগুন ছড়িয়ে পড়েছিল পাশাপাশি যে দোকানগুলো সেখানে আর কি, আচ্ছা দোকানগুলো যেগুলো কিনা ব্যাম্বু অর্থাৎ বাঁশের তৈরি আর কি, টার্পুলিন মানে হচ্ছে ত্রিপল দিয়ে তৈরি যে দোকানগুলো সেগুলোতে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা এরপরে কি বলেছে, 3 ফায়ার টেন্ডার্স অর্থাৎ 3টে ওই যে আগুনের যে ইঞ্জিন, আগুন নেভানো যে ইঞ্জিনগুলো হয় সেগুলো কথা বলা হচ্ছে যে 3 ফায়ার টেন্ডার্স রাশ টু দ্য স্পট অ্যান্ড ব্রট দ্য ব্লেজ আন্ডার কন্ট্রোল আফটার অ্যান আওয়ার অফ কন্টিনিউয়াস এফোর্ট। অর্থাৎ কি বলছে যে 1 ঘন্টার নিরন্তর প্রচেষ্টার ফলে কি বলেছে ওই যে 3টে যে আগুন নেভানোর ইঞ্জিন, দমকল গাড়ির যে ইঞ্জিনগুলো হয় তারা ওখানে পৌঁছেছিল আর কন্ট্রোলে এনেছিল 1 ঘন্টার নিরন্তর প্রচেষ্টার পরে। ফর্চুনেটলি সৌভাগ্যবশত নো ক্যাজুয়ালিটিস অর্থাৎ কেউ মারা যায়নি, ওয়ার রিপোর্টেড বাট গুডস অফ ওয়ার্থ ল্যাক্স অফ রুপিস ওয়ার ডিস্ট্রয়েড। কি বলছে দেখো, লাখ টাকার ওপরে যে জিনিসপত্র আছে, দামি জিনিসপত্র মানে ওইরকম দামের আর কি, সেগুলো কি বলা হচ্ছে ধ্বংস হয়ে গেছে। আর কি বলছে, সেভারাল শপকিপার্স লস্ট দেয়ার এন্টায়ার স্টক অফ উইন্টার গার্মেন্টস অ্যান্ড হাউস হোল্ড আইটেমস। বলছে অনেকগুলো দোকানের মালিক আছে যারা কিনা পুরো শীতকালের যে স্টক ছিল মানে মজুত করে রাখা যে তাদের জামা কাপড় বা যাই হোক ওগুলো যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে তারা কিন্তু হারিয়ে ফেলেছে, লস্ট মানে ধ্বংস হয়ে গেছে আর কি বলছে। গার্মেন্টস অ্যান্ড হাউস হোল্ড আইটেমস অর্থাৎ বাড়িতে ব্যবহৃত জিনিসও। আর কি বলছে, পুলিশ হ্যাভ বিগান অ্যান ইনভেস্টিগেশন, পুলিশ কি করেছে তদন্ত শুরু করেছে। অ্যান্ড দ্য অ্যাফেক্টেড ট্রেডার্স অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হ্যাভ ডিমান্ডেড কম্পেনসেশন, তারা কি ডিমান্ড করছে, ক্ষতিপূরণ ডিমান্ড করছে ফ্রম দ্য লোকাল অথরিটি, স্থানীয় যে প্রশাসন তাদের কাছে। দ্য প্রম্পট অ্যাকশন অফ দ্য ব্রিগেড অফ দ্য ফায়ার ব্রিগেড প্রিভেন্টেড আ মেজর ডিজাস্টার, মানে তৎক্ষণাৎ যে তাদের যে পদক্ষেপটা ছিল ফায়ার ব্রিগেডের, যার ফলে কি হয়েছে একটা বড়সড় দুর্ঘটনা আটকানো গেছে, এটাই বলেছে। আচ্ছা এরপরে আর একটা কি আছে দেখি, লেটার মনে আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স। অর্থাৎ ওই যে বড় বড় লাউড স্পিকার হয় বক্স, সেগুলো যে বাজানো হচ্ছে তার ফলে যে অসুবিধা হচ্ছে সেই সম্পর্কে একটা নিউজ পেপার রিপোর্ট এখানে কিন্তু লিখতে বলেছে। তো এরকম তোমরা, সরি নিউজ পেপার রিপোর্ট না, এরকম একটা লেটার তোমাদেরকে লিখতে হবে এডিটর, টু দ্য এডিটর। আচ্ছা আমি লিখেছি দেখো, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7001, সাবজেক্ট আমরা এখানে দিয়েছি ডিস্টারবেন্স কজড বাই থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স। ঠিক আছে, মানে ওই লাউড স্পিকারের ফলে যে অসুবিধাগুলো আমাদের হচ্ছে সেই সম্পর্কে আমি কিন্তু একটা লেটার লিখছি। তাহলে এখানটা স্টার্টিং তোমরা জানো, স্যার ম্যাডাম দিয়ে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি আই উইশ টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস, প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের এই দৈনিক পত্রিকার সাহায্যে। কি নিয়ে, টু দ্য গ্রোয়িং নুইসেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স, অর্থাৎ আমাদের যে অসুবিধা হচ্ছে, যে বিরক্তি ঘটছে এই এই যে বড় বড় স্পিকার যে বক্সগুলো যেগুলো হয় তার ফলে, সেই সম্পর্কে। আর কি, হাই ভলিউম স্পিকার্স ইউজড ডিউরিং ফেস্টিভ্যালস, মানে উচ্চ যে সাউন্ডের যে স্পিকারগুলো হয় সেগুলো কোন সময় ব্যবহার হচ্ছে, ইউজড ডিউরিং ফেস্টিভ্যালস উৎসবের সময়, পলিটিক্যাল মিটিংস মানে রাজনৈতিক যে সভাগুলো হয় সেখানে, অ্যান্ড প্রাইভেট ফাংশনস আর ব্যক্তিগত যে ফাংশনগুলো হয় অর্থাৎ বিয়ে বাড়ি ধরো অনুষ্ঠান যে কোনো হতে পারে, সেগুলো বলা হচ্ছে আর কি। অ্যান্ড প্রাইভেট স্টুডেন্টস ডিস্টার্ব স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্ট যারা হয় ছাত্রছাত্রী তাদের অসুবিধা হচ্ছে, পেশেন্টস যারা অসুস্থ ব্যক্তি অসুস্থ মানুষ তাদের অসুবিধা হচ্ছে, আর কি এল্ডারলি পিপল অর্থাৎ বয়স্ক যারা মানুষ তাদের অসুবিধা হচ্ছে। দে অফেন কন্টিনিউ লেট এট নাইট, তারা কি বলছে গভীর রাত পর্যন্ত সেগুলোকে বাজায়, সেটাই বলা হচ্ছে। ভায়োলেটিং নয়েজ পলিউশন রুলস, অর্থাৎ কি ভায়োলেটিং মানে কি, তারা হচ্ছে ভেঙে ফেলছে নয়েজ পলিউশন অর্থাৎ সাউন্ডের যে শব্দ দূষণের যে কিছু নিয়ম কানুন আছে, যে এই ডেসিবেল একটা সাউন্ডের মাপার যে ওদের যে মাত্রাটা, যে এই ডেসিবেলের ওপরে
বাজানো যাবে না, সেই নিয়মগুলো সেগুলো ভাঙছে, তারা অনেক বেশি ডেসিবেলের সাউন্ড নিয়ে তারা কিন্তু বাজাচ্ছে। আর কি, আই রিকোয়েস্ট টু দ্য কনসার্নড অথরিটিস টু স্ট্রিক্টলি এনফোর্স লজ, মানে কি বলছে যে অথরিটি প্রশাসনকে বলা হচ্ছে যে তারা যেন স্ট্রিক্ট মানে কঠোর যে নিয়ম আছে সেগুলো যেন লাগু করে, অ্যান্ড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ জনসাধারণকে যাতে সচেতন করে, টু এনশিওর পিস অ্যান্ড কোয়াইট ইন রেসিডেন্সিয়াল এরিয়াস, অর্থাৎ যেখানে বসবাসকারী যে জায়গাগুলো আছে সেখানে যেন শান্তি বজায় থাকে, সেটা যাতে নিশ্চিত করে। তো এটাই বলা আছে। এই ধরনের তোমরা লেটার অনেক লিখেছো, এটা তোমরা খাতার মধ্যে তুলে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। যাই হোক, হয়ে গেল। নেক্সট অন্য আরেকটি ভিডিও নিয়ে আবার কোনোদিন হাজির হব, ঠিক আছে?